গল্পের শুরুতেই আমাদের কাশ্মীরের বারামুল্লার একটি দৃশ্য দেখানো হয়, যেখানে শোয়েব নামের ছোট্ট একটি ছেলে বরফের মধ্যে সাদা একটি টিউলিপ ফুলের কুড়ি দেখছিল। ঠিক তখনই কেউ তাকে ডেকে ওঠায়। শোয়েব তার ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে চলে যায়। সিন চলে যায় সন্ধ্যায়। একটি জনসমাগমপূর্ণ জায়গায় জাফর নামের এক জাদুকর মানুষকে জাদু দেখাচ্ছিল। সেখানে সে একটি বাচ্চাকে একটি বক্সের মধ্যে ঢুকিয়ে হঠাৎ করেই অদৃশ্য করে দেওয়ার খেলা দেখানোর প্রস্তুতি নিচ্ছে। শোয়েবও এদের মধ্যে জাদু দেখছিল। আর তখনই মুখ ঢাকা এক অচেনা লোকের ইশারায় শোয়েব নিজেই ভলান্টিয়ার হতে রাজি হয়। মানে জাদুকর জাফর এবার শোয়েবকে অদৃশ্য করে দেখাবে। এরপর হঠাৎ করে দৃশ্য বদলে যায়, আর আমাদের সামনে একটি মিসিং পোস্টার দেখানো হয়, যেখানে লেখা রয়েছে শোয়েব নিখোঁজ। ঠিকই শুনছেন, জাদুর সময় বক্সের ভেতরে যাওয়ার পর শোয়েব সত্যি করেই হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর দৃশ্যে আমাদের ডিএসপি রিদওয়ান সাইদকে দেখানো হয়। রিদওয়ান তার পরিবার নিয়ে কাশ্মীরের বারামুল্লা শহরে আসছে। এটা ছিল রিদওয়ানের নতুন পোস্টিং। তার পরিবারের সদস্যদের মধ্যে তার স্ত্রী গুলনার, তার মেয়ে নুরি আর তার ছোট্ট ছেলে আয়ন রয়েছে। রিদওয়ানকে মূলত শোয়েবের নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত করতে স্পেশালভাবে দায়িত্ব দিয়ে আনা হচ্ছে। তবে এখানে আমরা আরও একটু বিষয় লক্ষ্য করি যে রিদওয়ানের অতীতে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তাকে গভীরভাবে আঘাত করেছিল, আর তার মনের মধ্যে এটা একটা ট্রমা কাজ করছিল। এর একটি ছোট্ট উদাহরণ আমরা তখনই দেখতে পাই যখন তাদের গাড়ি হালকা করে প্রাণীর সাথে হালকা ধাক্কা খায়, আর তখনই আমরা দেখি রিদওয়ানের হাতের আঙ্গুলগুলো কাঁপতে শুরু করেছে। এতে করে স্পষ্ট তার ভেতরে সেই ট্রমার ইঙ্গিত বোঝা যাচ্ছিল। যাই হোক, সরকার থেকে রিদওয়ানদের একটি পুরনো কিন্তু সংস্কার করা বাড়ি দেওয়া হয়, আর এখানেই তারা পুরো পরিবার থাকতে শুরু করে। বাড়িটি বাইরে থেকে বেশ পুরনো মনে হলেও ভেতরে বেশ সুন্দরভাবে রিনোভেট করা হয়েছে। তো পরিবারকে সেটেল করানোর পর রিদওয়ান সরাসরি পুলিশ স্টেশন চলে যায়, যেখানে তার ইন্সপেক্টর শওকত আলীর সাথে দেখা হয়। শওকত তাকে জানায় যে সে ইতিমধ্যেই ওই জাদুকর জাফরকে গ্রেপ্তার করেছে। এমনকি জাফরের থেকে কথা বের করতে তারা যতভাবে সম্ভব চেষ্টা করেছে, কিন্তু এত কিছু করার পরও জাফর এখনও পর্যন্ত স্বীকার করছে না যে সেই শোয়েবকে অপহরণ করেছে। এখানেই আমরা জানতে পারি শোয়েব আসলে এই এলাকার একজন প্রাক্তন এমএলএর ছেলে ছিল, আর সেই কারণেই তার নিখোঁজ হওয়ার খবরটি পুরো মিডিয়ায় আগুনের মতো করে ছড়িয়ে পড়েছিল। সবার ধারণা ছিল জাদুকর জাফরই এই অপহরণের জন্য দায়ী, কিন্তু রিদওয়ানের ধারণা ছিল সম্পূর্ণ আলাদা। তার মনে হচ্ছিল জাফর আসলে নির্দোষ। এই কারণেই রিদওয়ান নিজের সামনে জাফরকে আবার সেই একইভাবে জাদুর ট্রিকটি করতে বলে। আর তখনই আমরা জানতে পারি এই জাদুর টেকনিকটা একদমই সাধারণ। বাক্সের ভেতরে একটি লুকানো কম্পার্টমেন্ট আছে, যেখানে বাচ্চারা লুকিয়ে থাকতে পারত, আর শোয়েবকেও সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, সেখান থেকে সে হঠাৎ করে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল কিভাবে? কারণ সেই বাক্সে আর কোনো গোপন দরজা বা পথও ছিল না। আর সব থেকে বড় কথা, এই জাদু অনেক মানুষের চোখের সামনে ঘটছিল। তাই শোয়েবের এভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়া একেবারেই রহস্যজনক। শোয়েব যখন নিখোঁজ হয়েছিল, সেখানে শুধুমাত্র কয়েকটি চুলের গোছা পাওয়া গিয়েছিল, যেগুলো দেখেই মনে হচ্ছিল কেউ যেন কাঁচি দিয়ে এগুলো কেটে ফেলেছে। অন্যদিকে আমাদের খালিদ এবং জোনায়েদ নামে দুই বন্ধুকে দেখানো হয়। এই দুজন নিজেদের মধ্যে ফসল আর চাষাবাদ নিয়ে কিছু একটা আলোচনা করছে, কিন্তু তাদের এই কথাবার্তা শুনে স্পষ্টই বোঝা যাচ্ছিল তারা আসলে কোডওয়ার্ড ব্যবহার করছে, মানে কোনো একটি পরিকল্পনা করছে। এরপর আমাদের রিদওয়ানের ছোট ছেলে আয়নকে দেখানো হয়। আয়ন বাড়ির একটি রুমের মেঝের নিচে একটি গোপন জায়গা খুঁজে পায়। এমনকি সেখানে সে একটি বাক্স দেখতে পায়। এই বাক্সের মধ্যে বেশ কিছু কড়ি রাখা ছিল। এই কড়িগুলো সাধারণত মানুষ খেলাধুলা করতে ব্যবহার করে, আবার ভবিষ্যৎ গণনার কাজেও ব্যবহার করা হয়। আয়ন সে কড়িগুলো নিয়ে খেলতে শুরু করে, কিন্তু একবার যখন সে একটি কড়ি আকাশে ছুড়ে দেয়, তখন সেটি আর নিচে নামছিল না। মোট কথা মনে হচ্ছিল যেন কেউ উপরে থেকেই ধরে রেখেছে। এমনকি আয়ন তখনই কারোর হাঁটার শব্দ পায়। এজন্য ওই শব্দকে ফলো করে আয়ন একটি বিশেষ ঘরের সামনে পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আয়ন সেই ঘরের ভেতরে ঢোকার আগেই তার মা তাকে খাওয়ার জন্য ডাকলে আয়ন সেখান থেকে ফিরে আসে। এই বাড়িতে রিদওয়ানের পরিবারের সঙ্গে ইকবাল নামে আরও একজন ব্যক্তি থাকে, আর ইকবালকে সবাই ইকবাল চাচা বলে ডাকে, কারণ তার বয়স অনেক বেশি। এরপর রাতের খাবার টেবিলে বসে নুরি এই বাড়ি নিয়ে একের পর এক অভিযোগ করছিল। নুরির কথা, এখানে ঠিকমতো নেটওয়ার্ক কাজ করে না, ইন্টারনেট নেই, আর ঘর থেকে কুকুরের মতো অদ্ভুত গন্ধ আসে। নুরির মুখে এই সকল কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল নুরির এই জায়গাটা মোটেও পছন্দ হয়নি।
তবে সেদিন তো ভালোই ছিল। পরবর্তী দিন পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায়। কিছু স্থানীয় বাচ্চা তাদের বাড়ির দেয়ালে কাফির লিখে রাখে। এটা দেখে নুরি ভীষণভাবে কষ্ট পায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি নুরিও তার বাবার মতো একটি পুরনো ঘটনার কারণে এখনও পর্যন্ত ট্রমায় আছে। এতে করে আমরা আরও বুঝতে পারি এই পরিবারের পাস্টে হয়তোবা এমন কোনো ঘটনা ঘটেছিল যেখান থেকে তারা ট্রমাটাইজড হয়ে আছে। তবে এই পরিবারের সাথে পাস্টে কী এমন ঘটনা ঘটেছিল সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো এই সকল ঘটনার মাঝে আরও দুটি অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রথমত, ইকবাল চাচা প্রতিদিন একটি প্লেটে ভাত আর মাছ নিয়ে বাড়ির সেই বিশেষ ঘরের দিকে যেতে থাকে। ঠিক সেই ঘর যেই ঘরের সামনে থেকে আয়ান আগেও ফিরে এসেছিল। অন্যদিকে নুরির মা গুলনার প্রায় তার আলমারি থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেত। তবে যখনই সে চেক করতে যেত তখন সেখানে একটি তেলের বোতল পড়ে থাকতে দেখত, যেন কেউ ভেতর থেকে সেটাকে ফেলে দিয়েছে। এরপর রিদওয়ান একদিন প্রাক্তন এমএলএ আনসারির বাড়িতে যায়, আর সেখানেই তার সাথে খালিদ নামে সেই ব্যক্তির দেখা হয়। আনসারি তখন ভীষণ রেগেছিল, কারণ তার ছেলে শোয়েব এখনও পর্যন্ত নিখোঁজ। তার দৃঢ় বিশ্বাস ছিল জাদুকর জাফরই এই অপহরণের জন্য দায়ী, কিন্তু পুলিশ তাকে ঠিকমতো জিজ্ঞাসাবাদ করছে না। আনসারি এমনটা ভাবছিল কারণ এখনও পর্যন্ত তাদের কাছে কোনো মুক্তিপূর্ণ ফোন আসেনি। কথার মাঝে রিদওয়ানের নজর পড়ে একটি ছবির দিকে, যেখানে শোয়েব তার দুই বন্ধুর সাথে দাঁড়িয়েছিল। রিদওয়ান চুপিসারে সেই ছবির একটি ফটো তুলে নেয়, যাতে পরবর্তীতে সে ওই দুই বন্ধুর সাথে কথা বলতে পারে। অন্যদিকে আমরা খালিদ এবং জুনায়েদকেও দেখি কম্পিউটার সামনে বসে কারোর সঙ্গে কথা বলছে, তবে অন্য পাশের ব্যক্তিকে দেখা যাচ্ছে না। কম্পিউটার ওপাশে থাকা লোকটির কণ্ঠস্বরও একটু মর্ফড করা। সে অন্য পাশ থেকে বলছিল যে পরবর্তী ফসল খুঁজে পাওয়া গেছে, এখন শুধু প্রস্তুত থাকতে হবে। ঠিক তখনই আরেকটি দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু বাচ্চা পুলিশের উপর পাথর ছুঁড়ছিল। পুলিশের একজন সদস্য তাদের মধ্যে একজনকে ধরার চেষ্টাও করছিল, কিন্তু হঠাৎ করে আরেকজন বাচ্চা পুলিশের উপর আক্রমণ করে। তারপর দুজনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই দুই বাচ্চার মধ্যে ছোটজনের নাম ছিল ফাইজল। দৌড়াতে দৌড়াতে সে একটি সেতুর উপর পৌঁছে যায়, আর সেখানে সে একটি সাদা টিউলিপ ফুলের কুড়ি দেখতে পায়। এর কিছুক্ষণ পরই তার বড় ভাই এসে তাকে নিয়ে যায়। ঠিক একই রকম ঘটনা আমরা শোয়েবের বেলাতেও দেখেছিলাম। এদিকে রিদওয়ান নিজের বাড়িতে ফিরে এসে দেখতে পায় যে তাদের বাড়ির দেয়ালে আবারও কাফির শব্দটি লেখা হয়েছে। ইকবাল চাচা সেটি পরিষ্কার করার চেষ্টা করছিল। রিদওয়ান নিজেও দেয়াল পরিষ্কার করা শুরু করে, আর বারংবার একই ঘটনা তার মধ্যে আবারও তার পুরনো ট্রমাকে জাগিয়ে তোলে। সিন চলতে পরবর্তী দিন রিদওয়ান বারামোল্লা ব্লুমিং বেটালস পাবলিক স্কুলে যায়, আর সেখানেই রিদওয়ান শোয়েবের সেই দুই বন্ধুর সাথে কথা বলে। তারা জানে আগে শোয়েব খুব স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করেই শোয়েবের সাথে শোয়েবের নতুন এক বন্ধুর পরিচয় হয়, আর সেই বন্ধুর সাথে মিশে সে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। এমনকি ওই বন্ধুর সাথে পরিচয় হওয়ার পর থেকে শোয়েব তাদেরকেও গালিগালাজ করে কথা বলতো। তাদেরকে কাফিরের বাচ্চা, কুকুরের বাচ্চা এই সকল কথা বলে অপমান অপদস্থ করত। এরপর রিদওয়ান শোয়েবের টিচারের সাথে কথা বলে। টিচার জানায় শোয়েব তো খুব মেধাবী ছাত্র ছিল। একই কথা সেও জানায় শোয়েব তার বন্ধু উসমানকে কাফিরের ছেলে বলতো, কারণ উসমানের বাবা পুলিশের জন্য কাজ করত। এখান থেকে বোঝা যায় এই এলাকার অনেক মানুষের মধ্যেই পুলিশের প্রতি একটি নেতিবাচক মনোভাব ছিল। আর এই বিষয়টির প্রমাণ আমরা খুব দ্রুতই দেখতে পাই, কারণ ঠিক তখনই রিদওয়ান তার নিজের মেয়ে নুরিকেও এই স্কুলে দেখতে পায়। কিন্তু রিদওয়ান যখনই নুরির সাথে কথা বলার চেষ্টা করে তখন নুরি নিজের বাবার সাথে এমন একটা বিহেভ করে যে নুরি তাকে চিনেই না। মূলত এর পিছেও একটি বিশেষ কারণ আছে, কারণ নুরির বাবা একজন পুলিশ কর্মকর্তা, তাই তার কোনো সহপাঠীরা সোশ্যাল মিডিয়াতে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিল না। ওই যে আগামী বললাম, এখানে লোকজনের মধ্যে পুলিশকে নিয়ে একটা অন্য মনোভাব কাজ করে, এই জন্যই আর কি। ঠিক তখনই নুরির কাছে খালিদ নামের একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। নুরিও চেষ্টা করছিল এখানে কারোর সাথে বন্ধুত্ব করবে, তাই নুরি এই সুযোগটা হাতছাড়া না করে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেয়। আর এরপরই একদিন নুরি লক্ষ্য করে ইকবাল চাচা আবারও একটি প্লেটে ভাত আর মাছ নিয়ে সেই ঘরটির দিকে যাচ্ছে। এমনকি নুরি আবারও কুকুরের মতো এক অদ্ভুত গন্ধ পাচ্ছিল, যে জন্য নুরি তার মাকেও বিষয়টি বলে। কিন্তু নুরির মা এই বিষয়ে কোনো গুরুত্বই দিচ্ছিল না। ওই দিনই গভীর রাতে আয়নের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর কড়ি নিয়ে আয়ন ওই ঘরের দিকে ছুটে যায়। এমনকি ওই ঘরের মধ্যে ঢুকেই আয়ন সেখানে একটি টুপি পরা বাচ্চার ছায়া দেখতে পায়, যেই ছায়াটি কড়ি নিয়ে খেলছিল। ধীরে ধীরে এই রহস্যময় ছায়া আয়নের সাথে বন্ধুত্ব করে ফেলে, আর এরপর আমরা দেখতে পাই আয়ন সেই ছায়া শিশুর সঙ্গে খেলাধুলাও করছে।
অন্যদিকে আমাদের সেই ফাইজলকে দেখানো হয় যে পাথর ছুঁড়েছিল। ফাইজল তার পরিবারের সাথে নৌকায় বসে মাছ ধরছিল। ঠিক তখনই সে দূরে আরেকটি নৌকা দেখতে পায়। নৌকার মাঝি তাকে নিজের দিকে ডাকছে। এই জন্য ফাইজাল সেই নৌকার দিকে এগিয়ে যায়। আর সেই মুহূর্তেই ফাইজাল তার নৌকা থেকে অদৃশ্য হয়ে যায়। সেখানে শুধু তার কিছু চুল পড়ে আছে, ঠিক একইভাবে যেভাবে শোয়েব নিখোঁজ হয়েছিল। ফাইজলের নিখোঁজ হওয়ার খবর খুব দ্রুতই পুলিশের কাছে পৌঁছে যায়। আসলে গত কিছু সময় ধরেই বারামুল্লা এলাকাতে এভাবে একের পর এক শিশু নিখোঁজ হয়ে আসছিল। আবার রিদওয়ানও ফাইজলের বিষয়ে জানত যে ফাইজল ওই ছেলেদের মধ্যে একজন যারা পাথর ছোড়ার ঘটনায় জড়িত ছিল। এই জন্য রিদওয়ান খোঁজ নিতে শুরু করে যে এই ধরনের পাথর ছোড়ার ঘটনা আসলে কারা ঘটাচ্ছে। আর এরপরই খোঁজ নিয়ে জানা যায় এই কাজগুলো পরিচালনা করে স্থানীয় এক ব্যক্তি যার নাম আফজাল। এরপর পুলিশ আফজালের উপর গোপনে নজরদারি শুরু করে। আর তখনই দেখা যায় যে আফজাল আসলে খালিদ এবং জুনায়েদের সাথেও যুক্ত ছিল। এমনকি আমরা এটাও দেখতে পাই যে আফজাল জুনায়েদের কাছে কিছু টাকা নিয়ে গিয়েছে। মূলত এই টাকাগুলো একটি সন্ত্রাসী সংগঠন থেকে আসছিল, যেটা বর্ডারের ওপার থেকে পাঠানো হচ্ছে, যাতে জুনায়েদ তাদের যে চাষাবাদের কথা হচ্ছিল সেগুলো সঠিকভাবে করতে পারে। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আবারও আমি বলে রাখি, এই চাষাবাদ শব্দটি আসলে একটি কোডওয়ার্ড, মানে সন্ত্রাসী কার্যকলাপের জন্য যে সকল কোডওয়ার্ড ইউজ করা হয়ে থাকে এই চাষাবাদও তেমন একটি। তো ঠিক তখনই পুলিশ আফজালকে অনুসরণ করতে করতে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। এমনকি একসময় দুপক্ষের মধ্যে গুলিবর্ষণ শুরু হয়। আর এই গোলাগুলির মাঝেই জুনায়েদ তার সকল কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়েও যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আফজাল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশ তখন আফজালের কাছ থেকে একটি এনক্রিপ্টেড পেনড্রাইভ উদ্ধার করে। আর এই ঘটনার পর আমরা দেখতে পাই খালিদ এবং জুনায়েদ সেই অচেনা কম্পিউটার ব্যবহারকারী, মানে কম্পিউটার ওপাশ থেকে যে ব্যক্তি কমান্ড দিচ্ছিল তার সাথে কথা বলছে। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় তাদের পরিকল্পনা বারবার ব্যর্থ হচ্ছে। এই জন্য সে এবার একটি নতুন নির্দেশনা দেয়। সে জুনায়েদদেরকে বলে যে তাদের এবার ডিএসপি রিদওয়ানের সব থেকে দুর্বল জায়গায় আঘাত করতে হবে, কারণ তাদের ধারণা ডিএসপি রিদওয়ানের কারণেই তাদের মিশন ব্যর্থ হচ্ছে। আবার তাদেরকে পরবর্তী ফসল সংগ্রহের জন্য প্রস্তুত থাকতে বলে। এরপর সিন চলে যায় নুরির কাছে। নুরি তখন খালিদের সঙ্গে নিয়মিত মেসেজে কথা বলছে। আর এই সুযোগ ব্যবহার করে খালিদও একদিন নুরিকে দেখা করতে ডাকে। তখনই নুরি তার বাড়ির বাইরে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। আর সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে সে আবার সেই ঘরের সামনে পৌঁছে যায়। নুরি ঘরের সামনে একটি লাঠি দেখতে পায়। লাঠিটি দেখেই মনে হচ্ছিল এটি কোনো কুকুরে চিবিয়েছে, মানে তার উপর কুকুরের লালাও লেগেছিল। দেখা মাত্রই নুরি দ্রুত সেই লাঠিটি ফেলে দেয়। আবার অন্যদিকে নুরির মা গুলনার আবারও আলমারি থেকে অদ্ভুত সেই শব্দ শুনতে পাচ্ছিল। এই জন্য সে আলমারির কাছে যায়। আর ঠিক তখনই হঠাৎ করে সে নুরিকে দেখতে পায়। কিন্তু নুরির মুখ পুরোপুরি ফুলে গিয়েছিল। আসলে নুরির কুকুরের প্রতি একটি মারাত্মক অ্যালার্জি ছিল। আর কুকুরের লালা লাগা লাঠিটি ছোঁয়ার কারণে তার শরীরে একটা অ্যালার্জিক রিয়াকশন হয়েছিল। রিদওয়ানও দ্রুত নুরিকে ঔষধ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু তখনও রিদওয়ানের মনে হচ্ছিল নুরি হয়তো এই সব কিছু ইচ্ছা করে করছে যাতে তারা এই জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এরপর রিদওয়ান বাইরে গিয়ে সেই লাঠিটিও খুঁজে পায়। আর এতে করে তার সন্দেহ আরও দৃঢ় হয়ে যায়। এরপর নুরি এই পুরো বিষয়টি খালিদের সঙ্গে মেসেজে শেয়ার করে। খালিদও তখন নুরিকে ক্রমাগত উস্কানি দিচ্ছিল। তো পরবর্তী দিন রিদওয়ানের টিম আফজালের কাছ থেকে পাওয়া সেই পেন ড্রাইভটিকে ডিক্রিপ্ট করতে সক্ষম হয়। এমনকি এর ভেতরে কিছু অডিও ফাইলও পাওয়া যায়, যেখানে সে অচেনা ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। এখানে সে কিছু কোড নম্বর বলছিল। রিদওয়ান মনোযোগ দিয়ে সেই কোডগুলো বিশ্লেষণ করে। আর তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে যে এই সব কোডের প্রথম দুটি অক্ষর ছিল বিপি। রিদওয়ান তখন অ্যানালাইজ করে বুঝতে পারে যে এই বিপি অর্থ হচ্ছে বারামুল্লা ব্রুমি পেডালস পাবলিক স্কুলের সংক্ষিপ্ত রূপ। আর বাকি যে সংখ্যাগুলো ছিল সেগুলো ওই স্কুলের স্টুডেন্টদের ক্লাস এবং রোল নম্বর। অর্থাৎ যে সব শিশুরা নিখোঁজ হয়েছে তারা সবাই একই স্কুলের ছাত্র ছিল এবং তাদের নাম এবং রোল নম্বর এই কোডগুলোর মধ্যে লুকিয়েছিল। এতে করে স্পষ্টই বোঝা যাচ্ছে এই বাচ্চাগুলোর নিখোঁজের পিছনে তাদেরই হাত রয়েছে। অন্যদিকে নুরিকে দেখা যায় যে স্কুল থেকে বাড়িতে ফিরে খুব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় খালিদকে মেসেজ করে জিজ্ঞেস করছিল যে আজ যে ভিডিওটি সে তৈরি করেছে সেটা কি ঠিক হয়েছে।
ঠিক তখনই নুরি আবারও কুকুরের ডাকের শব্দ পায়। এই জন্য সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে নুরি আবারও সেই ঘরের দিকে যায়। তবে এবার নুরি নিজের ফোনের রেকর্ডিং চালু করে ওই ঘরের মধ্যে প্রবেশ করে। আর ঘরের ভিতর ঢুকেই সে একের পর এক দরজা এবং জানালা খুলতে খুলতে ঘরের অনেকটা গভীরে চলে যায়। এমনকি এক পর্যায়ে নুরি আবারও সেই সাদা টিউলিপ ফুল দেখতে পায়। ঠিক তখনই সে কুকুরের গর্জনের শব্দও শুনতে পায়। এই জন্য ভয়ে নুরি দৌড়ে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় ঘরের দরজাটি বাইরে থেকে বন্ধ করে দেয়া হয়েছে। এই জন্য নুরি চিৎকার করতে থাকে। আর ঠিক তখনই তার পেছন থেকে একটি অদ্ভুত ধোঁয়া বের হয়ে আসে, যা ধীরে ধীরে নুরিকে গ্রাস করে ফেলে। এর ঠিক কিছুক্ষণ পর নুরির মা গুলনার নুরির চিৎকারের শব্দ শুনে সেই ঘরের দিকে ছুটে আসে এবং ঘরের মধ্যে ঢুকেই দেখে সেখানে নুরির কোনো অস্তিত্বই নেই, শুধু পড়ে আছে কিছু কাটা চুল। অর্থাৎ নুরিও হঠাৎ করে একইভাবে অদৃশ্য হয়ে গেছে যেভাবে ওই দুইজন হয়েছিল। এই খবর দ্রুত রিদওয়ানের কাছেও পৌঁছে যায়, কিন্তু রিদওয়ান নুরির নিখোঁজ হওয়ার বিষয়টি মিডিয়ার কাছে গোপন রাখে। ঠিক তখনই ইকবাল চাচা ইশারায় জানায় তিনি সেই ছেলেটিকে দেখেছেন যার সঙ্গে নুরি সাম্প্রতিক সময় মেলামেশা করছিল, মানে খালিদ। এরপর পুলিশ ইকবাল চাচার দেওয়া বর্ণনার উপর ভিত্তি করে তার একটি স্কেচও তৈরি করে। আবার অন্যদিকে ব্লুমিং পেটালস স্কুলের শিক্ষিকা থানায় এসে রিদওয়ানের সাথে দেখা করে, কারণ রিদওয়ান তার কাছে ওই ছাত্রদের ক্লাস এবং রোল নম্বরের তালিকা চেয়েছিল। টিচার তখন রিদওয়ানকে জিজ্ঞেস করে যে নুরি আজ স্কুলে কেন আসেনি। রিদওয়ান তখন তাকে মিথ্যা বলে যে আসলে অসুস্থ, এই জন্যই আসতে পারেনি। এমনকি রিদওয়ান শিক্ষিকাকে খালিদের স্কেচ দেখিয়ে জিজ্ঞেস করে যে তিনি এই ছেলেকে চিনেন কিনা, কিন্তু টিচার সোজাসাপটা বলে দেয় যে খালিদকে সে চিনে না। তবে সে আশ্বাস দেয় যে নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে তিনি সব ধরনের সাহায্য করবেন। রিদওয়ানের হঠাৎ করে মনে পড়ে যেদিন রিদওয়ান প্রথম এমএলএ আনসারির বাড়িতে গিয়েছিল, সেদিন রিদওয়ানের সাথে একটি ছেলের ধাক্কা লেগেছিল। অর্থাৎ আনসারির পরিবার হয়তোবা খালিদকে জানতে পারে, কিন্তু আনসারি নিজে পুলিশের সাথে কথা বলতে একদমই রাজি হচ্ছে না। তাই রিদওয়ান গোপনে আনসারির স্ত্রীর সাথে দেখা করে। আর আনসারির স্ত্রীর কাছ থেকে জানা যায় এই ছেলের নাম খালিদ। প্রথম দিকে খালিদ শোয়েবকে ধর্মীয় বিষয় শেখাতো, কিন্তু পরবর্তীতে সে তাকে উল্টাপাল্টা ধারণা দিতে শুরু করে, যেমন দেশের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা, নিজের লক্ষ্য ভুলে না যাওয়া, মানে চরমপন্থী চিন্তাধারাগুলো তার মধ্যে ঢোকাচ্ছিল। মানে খালিদই ছিল সেই ব্যক্তি যে অল্প বয়সী শোয়েবকে ধীরে ধীরে ব্রেন ওয়াশ করে দিচ্ছিল। এই তথ্য জানার পর রিদওয়ান সরাসরি খালিদের বাড়িতে অভিযান চালায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় খালিদ আগে এখান থেকে পালিয়েছে। বাড়িতে শুধু একটি মোবাইল ফোন পাওয়া যায়, আর ওই ফোনের ভেতরে একটি ভিডিও ছিল। ভিডিওতে দেখা যায় নুরি নিজেই দেশের বিরুদ্ধে কথা বলছে। মানে এই ভিডিওর কথাই নুরি খালিদকে মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করেছিল যে এটা করা উচিত হয়েছে কিনা, যেখানে সে নিজের বাবাকেও কাফির বলে উল্লেখ করেছে। তার মানে খালিদ ইতিমধ্যে নুরিকেও সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল। অন্যদিকে নুরির মা গুলনার নিজের বাড়ির ভেতরে একটি অদ্ভুত নারীর ছায়া দেখতে পায়। এমনকি কিছু সময় পর নুরির ফোনের রিংটোনও শুনতে পাচ্ছিল। তাই রিংটোনের শব্দ খুঁজতে খুঁজতে সে নিজের ঘরের আলমারির কাছে পর্যন্ত পৌঁছে যায়। আর সেখানে গিয়ে তিনি বুঝতে পারে শব্দটি আসলে আলমারির পেছনের দেয়াল থেকে আসছে। পিছনে কিছু ওয়ালপেপার লাগানো ছিল। গুলনার দ্রুত সেগুলো খুলে ফেলে, আর এরপর কাঠের কিছু প্যানেল সরিয়ে সেখানে একটি গোপন কক্ষ আবিষ্কার করে। যে গোপন কক্ষের মধ্যে একটা শিবলিঙ্গ এবং হিন্দুদের বিভিন্ন দেবদেবীর ছবি রাখা ছিল। এতে করে স্পষ্ট বোঝা যায় যে এই বাড়ির ভেতরে একটা ছোট্ট মন্দির ছিল, মানে এটা একটা হিন্দুর বাড়ি। এর মধ্যে রিদওয়ান বাড়িতে ফিরলে গুলনার তাকে ওই কক্ষের বিষয়টি বলে, যে মনে হচ্ছে এই বাড়িতে আগে কোনো পণ্ডিতের পরিবার থাকতো। কিন্তু রিদওয়ান এগুলো বিশ্বাস করতে চাচ্ছে না, কারণ রিদওয়ান ভূত প্রেত আত্মা এইসব বিষয় নিয়ে বিশ্বাস করে না। তাই এই বিষয়টি নিয়ে গুলনার এবং রিদওয়ানের মধ্যে তীব্র তর্ক শুরু হয়, কারণ দুজনেই নুরির নিখোঁজ হওয়ার জন্য একজন আরেকজনকে দোষারোপ করছে। আর এরপরই আমরা রিদওয়ান এবং নুরির পুরনো ট্রমার কারণটা জানতে পারি। মূলত এর আগে তারা রাইসি নামে একটি জায়গায় থাকতো। সেখানে একসময় কিছু সন্ত্রাসী নুরির স্কুল দখল করে নেয়। রিদওয়ান তখন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে স্কুলের ভিতরে ঢুকে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছিল। ঠিক ওই সময় গোলাগুলির মধ্যে নুরি তার এক বন্ধুকে নিজের চোখের সামনে মারা যেতে দেখেছিল। মানে রিদওয়ানের গুলিতে একজন ছাত্রের মৃত্যু হয়েছিল।
ওই ঘটনায় নুরির মনের মধ্যে একটা আঘাত তৈরি হয়ে যায় এবং সেই কারণেই সে তার বাবার প্রতি এক ধরনের ক্ষোভ অনুভব করছিল। এমনকি এই ঘটনার জের ধরে একসময় নুরিকেও স্কুল থেকে বয়কট করতে শুরু করে। মানে কেউই তার সাথে আর বন্ধুত্ব রাখছিল না। শুধু তাই নয়, রিদওয়ানের মধ্যে ওই ঘটনার গিল্ট কাজ করছিল। এমনকি স্কুল এবং ওই স্থানীয় লোকজনও রিদওয়ানের প্রতি একটা ঘৃণা কাজ করছিল। আর এই জন্যই নুরি এই নতুন জায়গায় এসে নতুন নতুন বন্ধু বানানোর চেষ্টা করছিল। আর যখন এখানেও কেউ তার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিল না, তখন খালিদকে পেয়ে সে খালিদের সাথে বন্ধুত্ব করে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে খালিদ নুরির ব্রেন ওয়াশ করেছে। তো প্রেজেন্ট সিনে আমরা আবার জুনায়েদকে দেখতে পাই যে কম্পিউটার সামনে বসে ওই ব্যক্তির সাথে কথা বলছে। তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি তারা যখনই যে পরিকল্পনা করছে যে বারবারই তারা ব্যর্থ হচ্ছে। এরপরই ওই পাশে থাকা ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ কথা বলে। সে যেন এবার সে নিজেই পরবর্তী ফসলটি নির্বাচন করবে। এমনকি সে কম্পিউটার স্ক্রিনে একটি বাচ্চার ছবি ভেসে ওঠে। এই বাচ্চাটিও ওই স্কুলের একজন ছাত্র ছিল। আর সবথেকে আশ্চর্যের বিষয়, এই বাচ্চাটির মামা আর কেউ নয়, জুনায়েদ নিজেই ছিল। মানে জুনায়েদের নিজের ভাগ্নেকেই সে সিলেক্ট করেছে, যে জন্য জুনায়েদ সরাসরি স্কুলে চলে যায় আর সেখানে গিয়ে বাচ্চাটির সাথে কথা বলে। জুনায়েদ বাচ্চাটিকে একটি টিফিন বক্সও দেয়, আর ওই টিফিন বক্সের মধ্যে ছিল একটি অর্ধেক ছেঁড়া ছবি এবং একটি ফোন। এতে স্পষ্টই বোঝা যাচ্ছিল জুনায়েদ বাচ্চাটিকে কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। অন্যদের মতো ওই সকল কথাবার্তা বলছিল। মানে ইতিমধ্যে ওই বাচ্চাটির ব্রেন ওয়াশ করা হয়ে গিয়েছে, এখন শুধু পরবর্তী ধাপটা বাকি। আবার আমরা এটাও দেখতে পাই ওই স্কুল শিক্ষিকা দূর থেকেই পুরো বিষয়টি দেখতে পাচ্ছিল। অন্যদিকে নুরির মা গুলনার ওই দিন রাতে আয়ানকে ঘুম পাড়ানোর সময় আয়ান হঠাৎ করে একটি অদ্ভুত হিন্দি কবিতা গাইতে শুরু করে। কিন্তু এই কবিতাটি গুলনার তাকে আগে কখনোই শেখায়নি। এর জন্য তিনি অবাক হয়ে আয়ানের খাতা পরীক্ষা করে। আর সেখানেই তিনি দেখতে পায় যে আয়ান একটি ছায়া শিশুর ছবি এঁকেছে। আর এই বিষয়টি দেখে গুলনার ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তিনি নিজেও আগেও সেই শিশুটিকে দেখেছিল। এরপর গুলনার ওই ঘরের দিকে যায় আর সেখানে গিয়ে দেখে ইকবাল চাচা একটি প্লেটে ভাত আর মাছ রেখে দাঁড়িয়ে আছে। গুলনার তখন ইকবাল চাচার কাছে জানতে চায় যে এই ঘরের ভিতর আসলে কি হচ্ছে। ইকবাল প্রথমে উত্তর দিতে চাচ্ছিল না, কিন্তু ঠিক তখনই একটি অদ্ভুত ধোঁয়া ইকবালকে ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যেই ইকবাল পোসেসড হয়ে যায়। হঠাৎ তার কণ্ঠ পরিবর্তন হয়ে যায়। একটি নারীর কণ্ঠে সে বলতে শুরু করে, যখন নিরীহ শিশুদের মন আর মস্তিষ্কে বিষ ঢুকিয়ে দেওয়া হয়, তখন ছায়াদেরকেও মুক্ত করে দেওয়া হয়, যাতে ওই ছায়াগুলো তাদেরকে রক্ষা করতে পারে। এরপর ইকবালের শরীর থেকে বের হয়ে গুলনারকে প্রসেস করে। মুহূর্তের মধ্যেই গুলনার যেন অন্য এক জগতে পৌঁছে যায়। সেখানে গুলনার দেখতে পায় যে এ পর্যন্ত যেসব শিশু নিখোঁজ হয়েছে তারা সবাই একটি জায়গায় রয়েছে, এমনকি তাদের মধ্যে নুরিও আছে। প্রত্যেকটি বাচ্চায় কোনো একটি লাইটের মতো কিছুর সাথে সংযুক্ত ছিল। এরপরই গুলনারের জ্ঞান ফিরে আসে। গুলনার নিজেকে সেই একই ঘরের মধ্যে পায়। অন্যদিকে পুলিশও খালিদকে গ্রেপ্তার করতে পেরেছে। তারা খালিদকে টর্চারও করেছে। খালিদ তার মিশন এবং এই সব কিছু নিয়ে কোনো কিছু বলতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত নিজের প্রাণের ভয়ে সে সত্যটা স্বীকার করে। সে জানায় যে সে এবং জুনায়েদ একটি আন্ডারগ্রাউন্ড অপারেশন চালাচ্ছিল, আর এই অপারেশনটি পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছিল। এমনকি কঙ্গন এলাকায় তাদের একটি প্রশিক্ষণ ক্যাম্পও আছে। তাদের কাজ ছিল এখানে শিশুদেরকে ব্রেনওয়াশ করে গোপনে সীমান্ত পার করে সেখানে পৌঁছে দেয়া, যেখানে তারা শিশুদেরকে প্রশিক্ষণ দিতে পারবে। আর এই পুরো প্রক্রিয়াটিকেই তারা চাষাবাদ নাম দিয়েছিল। খালিদের স্বীকারোক্তি থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে, কারণ খালিদ জানায় যে তারা যেসব শিশুদের নির্বাচন করত তাদেরকে সীমান্ত পার করে নিয়ে যাওয়ার আগেই ওই সকল শিশুরা হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। অর্থাৎ তাদের কোনো পরিকল্পনায় কখনোই সফল হয়নি। আর এই কারণেই তারা মনে করছিল যে পুলিশ হয়তো তাদের পরিকল্পনা আগেই জেনে যাচ্ছে এবং সেই শিশুদের রক্ষা করতে তারা হয়তোবা শিশুদেরকে গায়েব করে অন্য কোথাও রেখে দিচ্ছে। তারা নিজেরাও জানতো না বাচ্চারা আসলে কোথায় আছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এদিকে গুলজার সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে রিদওয়ানকে তার ভীষণ সম্পর্কে জানায় যে সে নুরি এবং অন্য সকল শিশুদের খোঁজ পেয়েছে, তাদেরকে দেখেছে। এমনকি পরবর্তী যে শিশুটি নিখোঁজ হতে চলেছে, গুলনার তার পরিচয়টাও দেয়। একই সময়ে পুরো শহরের মানুষ পুলিশের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করেছে, কারণ এতগুলো শিশু নিখোঁজ হওয়ার পরও পুলিশ এখনও কোনো সমাধান খুঁজে বের করতে পারেনি। আবার অন্যদিকে জুনায়েদকে দেখা যায় যে তার প্রথম মিশন সফল করতে যাচ্ছে। অর্থাৎ সে তার নিজের ভাগ্নে ইয়াসিরকেই
সীমান্ত পার করে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। জুনায়েদ সীমান্তের ওপাশে থাকা একজন ব্যক্তির সাথেও দেখা করে। তারা দুজন একটি ছেঁড়া ছবির দুটি অংশ একই সাথে মিলিয়ে দেখে। এরপরে সেই ব্যক্তি ইয়াসিরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সেখানে রিদওয়ান পৌঁছে যায়। এমনকি সে সীমান্তের ওপারে সেই ব্যক্তিকে গুলি করে হত্যাও করে। মূলত গুলনার ভীষণে যে শিশুটিকে দেখেছিল সেই ইয়াসির ছিল। আর গুলনার তার পরিচয় দেয় রিদওয়ান শেষ পর্যন্ত এখানে পৌঁছেছে। তবে এখানে ঘটনা উল্টো। যাকে বাঁচাতে এসেছে সেই ইয়াসির নিজেই মাটিতে পড়ে থাকা বন্দুক তুলে নেয়। অবশ্য রিদওয়ান তাকে ধীরে ধীরে বোঝাতে সক্ষম হয় যাতে সে বন্দুকটি নিচে রেখে দেয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটি গাছের ভেতর থেকে একটি রহস্যময় ধোঁয়া বের হয়ে আসে। আর সেই ধোঁয়াটা একসময় ইয়াসিরকে জড়িয়ে ধরে হ্যাচকা টানে গাছের ভেতরে নিয়ে যায়। অর্থাৎ রিদওয়ানের চোখের সামনে ইয়াসির অদৃশ্য হয়ে যায়। এদিকে জুনায়েদও বুঝতে পারে যে তার পরিকল্পনা আবারও ব্যর্থ হয়েছে। ঠিক তখনই তার কাছে সে অচেনা ব্যক্তির ফোন আসে। আর সে আপাতত জুনায়েদকে গা ঢাকা দিতে বলে। এরপর রিদওয়ান নিজের বাড়িতে ফিরে আসে। এত ঘটনার পর রিদওয়ানেরও বিশ্বাস হচ্ছে যে এই ঘটনার সঙ্গে প্যারানর্মাল কোনো একটি বিষয় জড়িত আছে। তাই রিদওয়ান গুলনার এবং ইকবাল চাচাকে নিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে। ঠিক তখনই সেখানে আয়ান এসে উপস্থিত হয়। আর আয়ানের আচরণ দেখে বোঝা যাচ্ছিল যে সে স্পষ্টভাবে সে পুরোপুরি পোজেসড। গুলনার যখন আয়ানকে এই বিষয়টা জিজ্ঞেস করতে যায় তখন আয়ান একটি অদ্ভুত কণ্ঠে নিজের নাম বলে। তার নাম আয়ান নয়, ইলা সাপ্রু। আর এরপরই আয়ানের মাধ্যমে ইলার গল্প সামনে আসে। ইলার তথ্য মতে এই ঘরে ইলার বাবা, ইলার মা, ইলার বড় ভাই শারদ এবং তাদের একমাত্র কুকুর শেরু থাকত। আর এই বাড়িটা তাদেরই। কিন্তু একসময় তাদের সাথে ভয়াবহ বিশ্বাসঘাতকতা হয়েছিল। এই কথাটা বলার পরই আয়ান নিজের মাথা আঁচড়াতে শুরু করে, যে জন্য তার মাথার মধ্যে এক ধরনের অদ্ভুত দাগ তৈরি হয়ে যায়। ঠিক তখনই দুইজন পুলিশ কর্মকর্তা ওই শিক্ষিকাকে নিয়ে তাদের বাড়িতে আসে, যেখানে আমরা জানতে পারি একটি কাপড়ের মধ্যে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, যেখানে তার শরীর থেকে মাথা আলাদা করার বিষয়টি লেখা হয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে রিদওয়ান টিচারকে এখানেই থাকতে বলে। আর এরপরই আচমকা সেখানে এলোপাতাড়ি গুলি শুরু হয়। মূলত বর্ডারের ওই ঘটনাকে কেন্দ্র করে জুনায়েদ কিছু সন্ত্রাসীদেরকে নিয়ে এই বাড়িতে আক্রমণ চালিয়েছে। আবার এদিকে ঘরের মধ্যে মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছিল না, এই জন্য তারা ব্যাকআপও ডাকতে পারছে না। দুই পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ চলতে থাকে। সন্ত্রাসীদের সংখ্যাও বেশি, তাদের কাছে অস্ত্রের পরিমাণও বেশি ছিল। তাই একসময় তারা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। ওই সময় গুলনারের পায়েও একটি গুলি লেগে যায়। অন্যদিকে ইকবাল চাচা আয়ানকে নিয়ে লুকিয়ে পড়ে। আর রিদওয়ান একাই এই সন্ত্রাসীদের সাথে লড়াই চালিয়ে যেতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে ঘরের মধ্যে সাদা টিউলিপ ফুলের সেই কলি দেখা যায়। হঠাৎ করে ঘরের লাইট জ্বলে ওঠে। আর এই বর্তমান সময়ের মধ্যেই আমাদের এই ঘরের পাস সম্পর্কে দেখানো হয় যে আসলে এই ঘরে কি ঘটেছিল। তো এখানে আমি এই ঘরের পাসটা আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। সম্ভবত ঘটনাটি 1989-এর, যখন কাশ্মীরে পণ্ডিতদেরকে হত্যা করা হচ্ছিল। তখন এই বাড়িতে সাপ্রু ফ্যামিলি থাকত। আর এই বাড়ির প্রধান যে ব্যক্তি ছিল সে ছিল ডক্টর। ওই সময় পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ চলছিল। জীবন বাঁচাতে হয় তাদেরকে কনভার্ট হতে হবে, নয়তো এখান থেকে পালিয়ে যেতে হবে, আর তা না হলে জীবন দিতে হবে। আবার এই ঘরের বড় ছেলে শারদ কোনো একটি কাজে বাইরে গেলেও তখনও পর্যন্ত বাড়িতে ফিরেনি। তাই শারদকে ছাড়া তারা বাড়ি থেকে কোথাও যেতে রাজি হচ্ছিল না। তারা শারদের জন্য অপেক্ষা করছিল। তখনই আমরা ঘরে ইলা আর তার বান্ধবী জয়নবকে দেখতে পাই। জয়নব মূলত তাদের প্রতিবেশী ছিল। তো ইলার মা ইলাকে বাঁচাতে তার চুল ছোট ছোট করে কেটে একটি টুপি পরিয়ে দেয়, যাতে ইলাকে মেয়ে নয় বরং ছেলে হিসেবে মনে হয়। এরপরই ঘরের মধ্যে কিছু স্থানীয় লোকজন প্রবেশ করে এই ঘরের কেয়ারটেকার রফিক এবং ঘরের প্রধানকেও খুন করে ফেলে। ইলার মা তখন ইলাকে নিয়ে পাশের ঘরে দরজা বন্ধ করে লুকিয়েছিল। জয়নব তখন বাইরে ডাকাডাকি করছিল। আর জয়নবের শব্দ পেয়ে জয়নবকে বাঁচানোর জন্য ইলার মা দরজা খুলে যখনই জয়নবকে ভিতর নিতে যাবে তখনই জয়নব চিৎকার করে সবাইকে জানিয়ে দেয় ইলার মা ইলাকে নিয়ে এখানে লুকিয়ে আছে। মূলত এই ছোট্ট জয়নবও ওদের দলের লোক ছিল, আর সেও পুরোপুরি ব্রেন ওয়াশ ছিল। তাই এই জয়নব ইলা এবং ইলার মাকে ধোঁকা দিয়ে ওই লোকেদের হাতে তুলে দিয়েছিল। তবে ইলার মা ভয় পেয়ে ইলাকে মন্দিরের ওই ঘরের মধ্যে আটকে রেখে নিজে বাইরে আসে। এরপরে তারা ইলার মাকে হত্যা করে। আর ইলা শব্দ করলে তারা ওই মন্দিরের ঘরে ঢুকে ইলাকে পর্যন্ত হত্যা করেছিল।
ওই সময় আমরা একটা বিষয় লক্ষ্য করি যে জয়নবের কপালে একটি স্কার ছিল। ঠিক বর্তমান সময়ে আয়ান যখন পজেস ছিল তখনও আয়ানের কপালে একই রকম একটি স্কার দেখা যায় যারা সে তৈরি করেছে। মূলত এর দ্বারা ইলার আত্মা বোঝানোর চেষ্টা করছিল যে ওই সময় যে জয়নব ছিল সে তার পরিবারকে ধোঁকা দিয়েছিল। আবার ওই সময় ঘরে যে কুকুর ছিল শেরু, সেও ওদের উপর আক্রমণ করায় তারা একসময় কুকুরটাকে পর্যন্ত মেরে ফেলেছিল। এই ছিল মূলত এই ঘরের পাস্ট। তো এরপর সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে গুলনারকে দেখা যায় সে পুরোপুরি পজেসড হয়ে গেছে। এমনকি গান নিয়ে সে এই টেররিস্টদের উপর আক্রমণ করে একে একে তাদেরকে মারতে শুরু করে। হৃদয়নও তাদের সাথে ফাইট করে যাচ্ছে। শুধু তাই নয়, ওই সময় এই ঘরে যে সকল ব্যক্তির খুন হয়েছিল সবার আত্মা একত্র হয়ে সন্ত্রাসীদের উপর হামলা করে তাদেরকে হত্যা করে। শুধু বেঁচে ছিল জুনায়েদ, কিন্তু জুনায়েদ যখন এখান থেকে পালানোর চেষ্টা করবে ততক্ষণে পুলিশ এসে পুরো বাড়ি ঘিরে ফেলেছে। তাই জুনায়েদ ওই টিচারের মাথায় বন্দুক ঠেকিয়ে টিচারকে বন্দি বানিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর ঠিক তখনই দোতলার বেলকনি থেকে গুলনার গুলি চালায়, কিন্তু এই গুলি জুনায়েদের নয়, সোজা সেই টিচারের গায়ে গিয়ে লাগে। আর এরপর রেদনও জুনায়েদকে শ্যুট করে মেরে ফেলে। আর এরপরে সামনে আসে মুভির সবথেকে বড় টুইস্ট। গুলনার যখন শ্যুটটি করেছিল তখন গুলনার পুরোপুরি পোজেসড। আর গুলনার ইচ্ছা করে টিচারকে শ্যুট করেছিল, কারণ এই টিচার অন্য কেউ নয়, এই টিচারের নাম ছিল জয়নব, যে ছোটবেলায় ওই পরিবারকে ধোঁকা দিয়েছিল। আর জয়নব স্কুলে পড়ানোর সময় বাচ্চাদেরকে বয়কট করাতো, যেমনটা নুরির বেলায় হয়েছিল। এমনকি জুনায়েদ এবং খালিদ যে কম্পিউটারের ওপাশে থাকা ব্যক্তির সাথে কথা বলতো সে অন্য কেউ নয়, জয়নব নিজেই ছিল। জয়নব ভয়েস চেঞ্জিং অ্যাপ ব্যবহার করে ছেলেদের কণ্ঠে কথা বলতো এবং কখনোই নিজের চেহারা দেখায়নি। আর বাচ্চাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার যে পুরো প্ল্যানিং ছিল সব কিছু জয়নবেরই ছিল। এরপর আমরা জয়নবের কপালে ঠিক একই রকম মার্ক দেখতে পাই। শুধু তাই নয়, জুনায়েদের ফোন থেকে যখন ওই নম্বরে কল করা হয় তখন জয়নবের ফোনটাই বেজে ওঠে। তার মানে এই জয়নবই ছিল মূল মাস্টার মাইন্ড। তার মানে এই পরিবার গুলনারের মাধ্যমে জয়নবকে হত্যা করে তাদের সাথে যে বিশ্বাসঘাতকতা হয়েছিল তার পুরো বদলা নিয়ে নিল। এরপর নুরিকেও দেখা যায়। নুরি যেখান থেকে গায়েব হয়েছিল ঠিক সেই জায়গাতেই ফিরে এসেছে। নুরি বাইরে এসে তার বাবার সাথেও দেখা করে। আর এতদিন নুরি এবং তার বাবার মধ্যে যে দূরত্ব ছিল তা এক নিমিষে বিলীন হয়ে যায়। বাবা মেয়ের সম্পর্ক আবার আগের মতো হয়ে যায়, কারণ নুরি তার ভুল বুঝতে পেরেছে। এরপর হৃদয় ঘরের দিকে তাকিয়ে সাপ্রু পরিবারকে দেখতে পায়। তবে শুধু নুরিই নয়, এ পর্যন্ত যতগুলো বাচ্চারা গায়েব হয়েছিল সবাই এক একে ফিরে আসে। আর এর মাধ্যমে স্পষ্টই বোঝা যায় যে আসলে এই বাচ্চাদেরকে ওই আত্মারাই গায়েব করে দিচ্ছিল, যাতে জয়নব তাদেরকে এভাবে পাচার করতে না পারে। সোজা কথা বলতে গেলে আত্মারাই বাচ্চাদেরকে প্রোটেক্ট করেছে। আর এর ভিতরেই এই কেসটি সলভ হয়ে যায়। সিন চলতে 6 মাস পর মুম্বাইতে, যেখানে হৃদয়ন তার পরিবার নিয়ে শারদ সাপ্রুর সাথে দেখা করে, যে এখন ডক্টর। আর এই সেই শারদ সাপ্রু যে ওই দিন বাড়ির বাইরে গিয়ে আর ফিরেনি। মূলত বাড়ির বাইরে থাকার কারণে শারদ ওই রাতে কোনো মতে বেঁচে গিয়েছিল। আর তার পরিবারের সাথে ওই ঘটনার পর শারদ কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসায় আজ পর্যন্ত সে বেঁচে আছে। শারদকে তারা সেই কড়িওয়ালা বক্সটিও দেয়, যেটা দিয়ে শারদ একসময় খেলা করত। আর এই জিনিসগুলো দেখে শারদ আবার সেই ছোটোবেলার কথা মনে পড়ে একদম আবেগাল্পুত হয়ে যায়। শুধু তাই নয়, তার ছোটো বোন ইলাও এগুলো নিয়ে খেলা করত। আর এর ভিতর দিয়ে মূলত এই মুভিটি শেষ হয়। তো সর্বোপরি মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।